সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বাংলা বানানের নিয়ম। তোমাদের পরীক্ষাতে যেভাবে প্রশ্নটি আসতে পারে, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। যদিও পরীক্ষায় 5টি নিয়ম আসবে, আমি একটু শর্ট টেকনিকের মধ্য দিয়ে তোমাদের প্রায় 24টির মতো নিয়ম তোমাদের আয়ত্তে চলে আসে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। তবে এটি মনে রাখার জন্য ক্লাসটি ফুললি কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ দিতে হবে। যত মনোযোগ দিবে তত বেশি ক্লাসটি তুমি আয়ত্তে আনতে পারবে। ওকে, আর সময় নষ্ট করতেছি না, আমরা চলে যাচ্ছি। এখানে লেখা দেখা যাচ্ছে বাংলা বানানের নিয়ম। এখানে আমি লিখে দিয়েছি মনে রাখার কৌশল। আমাদের 2টি লাইন একটু আমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। তো তার আগে লাইনটি মনে রাখার আগে আমি ছোট্ট একটু গল্প বলে নিই, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার বাসার পাশে একজন প্রতিবেশী ছিলেন, তার নাম হলো আলী। তো সে একবার শখ করে পরিবারের অসম্মতিতেই সে একবার কি করলো, বিদেশ যাওয়ার জন্য খুব চাপ দিল এবং পরবর্তী সে বিদেশ চলে গেল। বিভিন্ন দেশ ঘুরে ফিরে অনেক টাকা কামিয়ে পরবর্তী সে দেশে এলো। টাকা পয়সা তো অনেক ইনকাম হলো, এখন চাই তার যশ খ্যাতি। টুকটাক কবিতা লেখার অভ্যাস ছিল। তো একদিন ফেসবুকে হঠাৎ করেই এই আলী কি করলো, তার নামটা পরিবর্তন করে ফেসবুকে তার নাম দিল কবি হযরত আলী সাধু। দেখুন, তার নামটা এই হয়ে গেল। মূল নাম ছিল আলী, সার্টিফিকেট নাম ছিল হযরত আলী। সে যেহেতু কবিতা লেখে, এই কারণে কবি হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সে নিজেই তার নামের আগে লাগিয়ে দিল কবি। এবং সে যেহেতু মনে মনে ভাবে ভালো মানুষ, এই কারণে তার নামের সাথে যোগ করে দিল সাধু। ফুল নাম সে কি করলো, ফেসবুকে এইটা দেশে আইডি করলো কবি হযরত আলী সাধু। তো এই হযরত আলী সাধু কি করতো, বিভিন্ন দেশে যখন যেত, বিভিন্ন দেশের ভাষা নিয়ে বিভিন্ন দেশের ব্যাকরণ নিয়ে সে কাজ করত। তো কাজ করতে গিয়ে খুব বেশি আগ্রহ ছিল বলেই সেগুলো নিয়ে কাজ করত। তবে ওই যে একটি কথা আছে, সে নিজেকে জাহির করতে যাচ্ছিল, এই কারণে নিজের নামের আগে কবি লাগিয়েছে। পড়াশোনা করে কম কিন্তু প্রকাশ করে বেশি। তো যাই হোক, সে বিদেশি ভাষার সমাসে সে যখন ওইটা নিয়ে কাজ করতেছিল, তখন বিদেশি ভাষার সমাসে ঊর্ধ্বকমা না দিয়ে, অর্থাৎ যেখানে ঊর্ধ্বকমা দেওয়ার কথা ছিল সেখানে ঊর্ধ্বকমা না দিয়ে সে কি করলো, ক্রিয়া বিসর্গ রেফ দিয়ে দিল। আবার একটু খেয়াল করে দেখুন, আমাদের এই প্রতিবেশীর নাম ছিল হযরত আলী এবং সে নিজেই তার নামের আগে যোগ করেছে কবি। কবি খ্যাতি লাগানোর পরে সে আরেকটি নিজেকে হাইলাইটস করার জন্য তার নামের শেষে লাগিয়ে দিয়েছে সাধু। তখন তার পুরো নাম হয়ে গেল কবি হযরত আলী সাধু। এই লোকটি কি করেছে, বিদেশি ভাষার সমাসে ঊর্ধ্বকমা না দিয়ে ক্রিয়া বিসর্গ রেফ দিয়ে দিল। ওকে, এখানে আমরা দেখব পুরো এই লাইনটিতে আমরা দেখব যে কয়টি নিয়ম রয়েছে। প্রথমে আমরা দেখব প্রথম শব্দটি কবি। বাংলা একাডেমির নিয়ম মতে কবি এবং লেখকদের নামের বানান তারা যেভাবে লেখেন, যেভাবে লিখে গেছেন সেভাবে আপনাকে লিখতে হবে। যেমন জসিমউদ্দিন, জসিমউদ্দিন, শামসুর রহমান। এই যে রহমানকে কিন্তু আপনি রহমান লিখতে পারবেন না। বাংলা একাডেমি তাই বলেছে যে লেখকরা যেভাবে তাদের নাম লিখে গিয়েছে সেভাবে আপনাকে লিখতে হবে। পরের শব্দটা হলো হযরত। বাংলা একাডেমির নিয়ম মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে আপনি দিবেন প্রথম বন্ধনী লিখে সা দিবেন, এবং অন্যান্য যে নবী রাসূল রয়েছে তাদের নামের শেষে দিবেন আ দিয়ে প্রথম বন্ধনী, এবং সাহাবীদের নামের শেষে
রা দিয়ে আপনি প্রথম বন্ধনী দিবেন এবং অলিয়া উলিয়া যারা রয়েছে তাদেরকে বোঝানোর জন্য র দিয়ে প্রথম বন্ধনী দিবেন। তাহলে কি হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে এইভাবে শাহ লিখে প্রথম বন্ধনীর মধ্যে দিতে হবে এবং অন্যান্য নবী রাসূলগণকে বোঝানোর জন্য তাদের নামের শেষে সরাইয়া দিয়ে কি করতে হবে, প্রথম বন্ধনী দিতে হবে। তারপরে সাহাবীদের নামের শেষে রা লিখে প্রথম বন্ধনী দিতে হবে এবং সবশেষে হলো অলিয়া উলিয়াদেরকে বোঝানোর জন্য র দিয়ে প্রথম বন্ধনী দিতে হবে। এরপরে শব্দটা আমরা যাই আলী। আলী প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। আমি আবার বলছি, আলী প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। যেমন সোনালী, রূপালী, বর্ণালী, স্বর্ণালী, এইভাবে বিশেষণবাচক যতগুলো আপনার আলী থাকবে, যেমন সোনালী, এই যে আলী আছে, রূপালী আলী আছে, এরকম যতগুলো শব্দ শেষে আলী উচ্চারিত হবে সবগুলোতেই আপনি ব্যবহার করবেন রস্বইকার। সাধু। সাধু এবং চলিত ভাষার ক্ষেত্রে, আমি আবার বলছি, সাধু এবং চলিত ভাষার ক্ষেত্রে যে সম্বোধন পদগুলো রয়েছে সে সম্বোধন পদগুলোতে দীর্ঘইকার ব্যবহৃত হবে। যেমন দেবী, সুন্দরী, তারপরে আমরা দেখলাম বিদেশি। এটি খুবই সোজা মনে রাখার জন্য আমি এখানে একটু টু দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা দুইটা নিয়ম শিখব। বিদেশি শব্দে সবসময় রস্বইকার ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, বিদেশি শব্দে সবসময় রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন কিডনি, সরকারি, এরকম যতগুলো বিদেশি শব্দ আছে সবগুলো শব্দের ক্ষেত্রে আমরা কি দিব, রস্বইকার ব্যবহার করব। বিদেশি শব্দের ক্ষেত্রে এই রুলগুলো এক। এটা দিয়ে আমরা আরেকটি নিয়ম আমরা পড়ব। বিদেশি শব্দের ক্ষেত্রে আপনি মূর্ধন্য ন, ছ কিংবা মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন না। আমি আবার বলছি, বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ন, ছ এবং স ব্যবহার করা যাবে না। যেমন মাস্টার, লিখলাম ডাস্টার, আপনি লিখবেন যেমন আসমা। আপনি কিন্তু এখানে ছ দিতে পারবেন না। যেমন সাত্তার, আপনি লিখতে হবে এইভাবে, আপনি এখানে ছ ব্যবহার করতে পারবেন না। ওকে, আমরা দেখলাম বিদেশি শব্দ দিয়ে আমাদের দুটি নিয়ম। এরপরে আমরা যাই ভাষা। ভাষা ও জাতির ক্ষেত্রে, ভাষা ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে সবসময় কি করতে হবে, রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন বাঙালি, বাঙালি হলো জাতি, তাহলে ভাষা ও জাতির ক্ষেত্রে কি হয়, রস্বইকার হয়। যেমন ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, আমি ব্যবহার করেছি রস্বইকার, রস্বইকার, রস্বইকার। তাই বলছে কি, ভাষা এবং জাতির ক্ষেত্রে রস্বইকার ব্যবহৃত হয়। সমাসে, সমাসে মানে হচ্ছে সমাস। সমাসবদ্ধ পদগুলো কি করতে হবে, একত্রে লিখতে হবে। আমি আবার বলছি, সমাসবদ্ধ পদগুলো একত্রে লিখতে হবে। যেমন চিঠিপত্র, চিঠিপত্র, বিজ্ঞান সম্মত,
তবে হ্যাঁ, যেসব পদগুলোতে হাইফেন না দিলে বিভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে অর্থাৎ সেসব সমাসে আপনি হাইফেন দিতে হবে। যেমন মা বাবা, ওকে। ঊর্ধ্ব কমা, বাংলা একাডেমি প্রণীত নিয়মাবলীর মধ্যে বলা হয়েছে যে শব্দের যথাসম্ভব ঊর্ধ্ব কমা বর্জন করতে হবে। যেমন আমরা দিলাম করে, অনেকে মাঝখানে এখানে ঊর্ধ্ব কমা দিয়ে প্রকাশ করার চেষ্টা করে, তবে ঊর্ধ্ব কমা যত সম্ভব বর্জন করে করে ধরে এরকম বলে লিখতে হবে। মাঝখানে ঊর্ধ্ব কমা না দেওয়াটাই বেটার। না, না মানে কি? স্বতন্ত্র অর্থাৎ নেতিবাচক না নেই নয় এরকম নেতিবাচক শব্দগুলোর ক্ষেত্রে নাটা স্বতন্ত্র হিসেবে ব্যবহার হবে। স্বতন্ত্র হিসেবে ব্যবহার হওয়ার মানে হচ্ছে নাটা আলাদা করে লিখতে হবে। যেমন আমি খাই না, আমি খাই না। আমি শর্ট করে বাক্যটি দিয়েছি, আপনি লিখতে পারেন যে আমি আপেল খাই না, আমি আঙ্গুর খাই না। বাক্যটা বড় করা যেতে পারতো, আমি শর্ট করে দিয়েছি আমি খাই না, জাস্ট মাত্র এইটা বোঝানোর জন্য। এই নাটা কিন্তু খায়ের সাথে একত্রে বসেনি, নাটা আলাদা বসেছে। বলা হয়েছে নেতিবাচক নাটি কি হয়? স্বতন্ত্র হিসেবে বসে, কিন্তু যদি নি থাকে তাহলে নিটি কিন্তু জুড়ে বসবে। যেমন আমি খাইনি, আমি খাইনি, সে খায়নি, এভাবে তারা খায়নি, এভাবে নিটি কি হলো? জুড়ে বসলো। না আলাদা বসবে কিন্তু নিটা জুড়ে বসবে। এই দুইটা আমি অনুসর্গ হিসেবে ব্যবহার করেছি। এরপরে আসি আমরা ক্রিয়া। বাংলা ক্রিয়াপদের ক্ষেত্রে মূর্ধন্য ণ ব্যবহার করা যাবে না, অর্থাৎ বাংলা ক্রিয়াপদে সবসময় দন্ত ন হবে। যেমন করেন, ধরেন, বলেন। এভাবে লিখতে পারেন। তো শেষে কি মূর্ধন্য ণ ব্যবহার করা যাবে না। ক্রিয়াপদ দিয়ে আমরা আরেকটি রুল আমরা মনে রাখার চেষ্টা করব। বাংলা ক্রিয়াপদে ওকারান্ত আবশ্যক নয়। যেমন ধরো লিখে আমরা কিন্তু একার আকার দিব না, এটা দিয়ে আমরা বুঝে নিব ধরো, করো, বলো। কিন্তু যদি শব্দের অর্থের বিভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওকার দিতে পারেন। যেমন হলো, এটা হল শব্দের সাথে বিভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে, এই কারণে আমরা ওকার দিয়ে দিব। তো যাই হোক, পরেরটা আমরা দেখি বিসর্গ। বিসর্গ মানে হলো পদের শেষে পদান্তে, পদান্তে মানে হলো পদের অন্তে পদের শেষে বিসর্গ থাকবে না, বিসর্গ তুলে দিতে হবে। যেমন পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ। যেহেতু এখানে পুনর পর বিসর্গ, আমাদের এখানে বিসর্গ দেওয়ার উচিত ছিল, কিন্তু বাংলা একাডেমি বলেছে পদের শেষে বিসর্গ থাকবে না। আমি লিখতে পারি পুনঃ প্রকাশ, পুনঃ প্রকাশ। তো এইভাবে আপনি যতগুলো শব্দই পাবেন, যেমন ক্রমশ, শেষে কিন্তু বিসর্গ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই নিয়মের কারণে শেষে আমরা বিসর্গ দেইনি। সবশেষে হলো রেফ। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। বাংলা একাডেমি বলছে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। যেমন
কর্ম, ধর্ম, সূর্য, এইভাবে বর্ম, যতগুলো শব্দ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ম, এখানে কিন্তু আরেকটি ব্যঞ্জনবর্ণ যুক্ত করা যাবে না, এখানে আরেকটি ব্যঞ্জনবর্ণ যুক্ত করা যাবে না, এখানে আরেকটি ব্যঞ্জনবর্ণ যুক্ত করা যাবে না। এটি হলো রেফের নিয়ম, অর্থাৎ রেফের পর ব্যঞ্জনবর্ণ দ্বিত্ব হবে না। এটাই আমি অনুসর্গ হিসেবে ব্যবহার করেছি। তো প্রথম লাইনটি কিন্তু খুবই সিম্পল, খুবই ইজি, জাস্ট একটু টেকনিক্যালি আপনি মনে রাখবেন, আমার এই গল্পটা মাথায় রাখবেন। আমি আরেকবার বলছি, লোকটির নাম, সে ফেসবুকে লিখেছে, তার আইডির নেম হচ্ছে কবি হযরত আলী সাধু। সে কি করত, বিভিন্ন ভাষার সমাস নিয়ে সে কাজ করত, কিন্তু সে ভুল করে কি করেছে, বিদেশি ভাষার সমাসে ঊর্ধ্ব কমাটা না দিয়ে, মনে রাখার জন্য দেখুন, বিদেশি ভাষার সমাসে সে কি দেয়নি, ঊর্ধ্ব কমা না দিয়ে সে কি দিয়েছে, ক্রিয়া বিসর্গ রেফ দিল। খুবই সোজা, বিদেশি ভাষার সমাসে ঊর্ধ্ব কমা না দিয়ে সে কি দিয়েছে, ক্রিয়া বিসর্গ রেফ দিল। আমরা আরেকটি নিয়ম দেখতেছি নিচে, একটু খেয়াল করে দেখুন। এই হযরত আলী সাধুর একটি ছেলে ছিল, ওই যে বললাম সে বিদেশ ভ্রমণ করে এসেছে, অনেক জায়গাতে ভ্রমণ করেছে এসেছে, এই কারণে সে তার ছেলের নামটি একটি আধুনিক করে রাখার চেষ্টা করলো। তার ছেলের নাম দিল প্রত্যয়াবলী। এটা তার ছেলের নাম, হযরত আলী সাধুর ছেলের নাম হচ্ছে প্রত্যয়াবলী। সে অনেক টাকা পয়সা নিয়ে এসে সে গাড়ি কিনেছে। তো একদিন সকালবেলা তার ছেলেকে বলতেছে, প্রত্যয়াবলী, অঞ্জলি তত্ত্বানিনী স্ত্রী চিহ্নযুক্ত কার্ডটি আনো। যে কার্ডটি সে কিনে এনেছে, সেই কার্ডটিকে নির্দেশ করে বলতেছে, বা ওইদিকে আঙুল দেখে বলতেছে যে, প্রত্যয়াবলী, অঞ্জলি তত্ত্বানিনীর স্ত্রী চিহ্নযুক্ত কার্ডটি নিয়ে আসো। কার? অঞ্জলি তত্ত্বানিনীর। অঞ্জলি তত্ত্বানিনী হচ্ছে, মানে সে যার কাছ থেকে কার্ডটি কিনেছিল তার নাম হলো অঞ্জলি তত্ত্বানিনী। তো যেহেতু এক নারীর কাছ থেকে সে কিনেছে, সেই কারটিতে, সেই গাড়িটিতে একটি চিহ্ন যুক্ত ছিল, অর্থাৎ স্ত্রী চিহ্নটি যুক্ত ছিল। তার ছেলেকে বলতেছে যে, প্রত্যয়াবলী, তুমি কি করো, অঞ্জলি তত্ত্বানিনীর স্ত্রী চিহ্নযুক্ত যে কারটি আছে সেই কারটি তুমি আনো বা নিয়ে আসো। তো এভাবে যদি নিচের লাইনটি আপনি মনে রাখেন, এখানে অনেকগুলো আপনি সরাসরি আপনি নিয়মগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যেমন প্রত্যয়, প্রত্যয়যুক্ত যেসব শব্দ রয়েছে, হ্যাঁ, সে শব্দগুলোর ক্ষেত্রে আপনার উয় ব্যবহার করতে হবে, কিন্তু প্রত্যয়হীন শব্দের ক্ষেত্রে আপনি কি করবেন, অনুসার ব্যবহার করেন। যেমন ঢং, ঢং, রং, কিন্তু আপনি যখনই লিখবেন বাঙালি, খেয়াল করে দেখুন, তখন কিন্তু আপনি অনুসার লিখতে পারবেন না। তখন আপনার কি লিখতে হবে, উয় লিখতে হবে। তার কারণ হলো এই উয়ের সাথে একটি প্রত্যয় যুক্ত হয়েছে, প্রত্যয় যুক্ত হয়েছে। এই কারণে বলা হয়েছে প্রত্যয়ের সাথে, হ্যাঁ, যদি প্রত্যয় থাকে, প্রত্যয় যুক্ত হয় তাহলে ওয়ে লিখতে হবে, আর যদি প্রত্যয় যুক্ত না হয়, মুক্ত থাকে, তাহলে অনুসার ব্যবহার করতে হবে। পরেরটা আমরা দেখি আবলি। বলি, আবলি জাতীয় যতগুলো শব্দ রয়েছে, এই সমস্ত শব্দে সবসময় হ্রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন শর্তাবলী, কার্যাবলী, তথ্যাবলী, এভাবে যতগুলো শব্দ আপনার বলিযুক্ত হয়, সবগুলোর ক্ষেত্রে আপনি হ্রস্বইকার ব্যবহার করবেন। অঞ্জলি, যে সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে অঞ্জলি আসে, সে সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে আপনি হ্রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি, পুষ্পাঞ্জলি,
এভাবে আপনি কি করবেন, রস্বইকার ব্যবহার করবেন। তত্ত্বানীন আমি এখানে প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি। এটির সূত্র হলো ত, তা, নি, নি, সভা, পরিষদ, যে সমস্ত শব্দগুলোর শেষে রয়েছে সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে কি হবে, রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন মন্ত্রিত্ব, তয় বয়, মদন্ত নয় তরে হলা রস্বইকার তয় বয়। এই যে শেষে যেহেতু তয় বয় রয়েছে, এই কারণে আমরা এখানে কি দিয়েছি, রস্বইকার ব্যবহার করেছি। প্রতিযোগিতা, খেয়াল করে দেখুন, প্রতিযোগিতা, যেহেতু শেষে আমাদের কি আছে, তা আছে, এই কারণে আমরা মাঝখানে কি ব্যবহার করেছি, রস্বইকার ব্যবহার করেছি। দুঃখিনী, খেয়াল করে দেখুন, দয়রেশ্বর দু, বিসর্গ, হয় ঋষিকার খি, নয় দীর্ঘইকার নি, দুঃখিনী। এভাবে আপনি যতগুলো নিয়ম পাবেন, ত, তা, নি, নি, সভা, পরিষদ, মনে করেন আপনি কবি পরিষদ, মন্ত্রী সভা, নয় তরে ফেলা মন্ত্রী সভা। এই যে যেহেতু সভা আছে, এই কারণে আমরা কি করলাম, এখানে রস্বইকার ব্যবহার করেছি। শব্দ শেষে যদি সভা থাকে, শব্দ শেষে যদি পরিষদ থাকে, শব্দ শেষে যদি নি থাকে, শব্দ শেষে যদি তন্ত নৈরেশিকার নি থাকে, তা থাকে, তয় বই থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে রস্বইকার ব্যবহার করব। এরপরে আমরা দেখি স্ত্রী। কিছু স্ত্রীবাচক শব্দে সবসময় দীর্ঘইকার ব্যবহৃত হয়, যেমন মানবী, পিশাচী, হরিণী। এভাবে আপনি দেখবেন যে কিছু সংখ্যক শব্দ রয়েছে, হাতে গোনা কিছু সংখ্যক, এই জাতীয় শব্দগুলোতে কি হয়, দীর্ঘইকার ব্যবহৃত হয়। এরপরে দেখি আমরা চিহ্ন। বাক্যে বাংলা একাডেমি বলছে যে শব্দে হর্ষ চিহ্ন ব্যবহার না করাই ভালো, অর্থাৎ হর্ষ চিহ্ন বর্জন করাই ভালো। যেমন কাঠ, চল, বল, চল চল চল, কাজী নজরুলের একটি কবিতাও রয়েছে। এরকম যে সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে আপনার হর্ষ না দিলেও চলে, সেই সমস্ত শব্দগুলোতে হর্ষ চিহ্ন কি করতে হবে, বর্জন করতে হবে। তবে যেগুলোতে হর্ষ চিহ্ন না দিলে বিভ্রান্তি ঘটার সম্ভাবনা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপনি হর্ষ চিহ্ন দিতে হবে। যেমন বাদশাহ, হর্ষ চিহ্ন দিয়ে দিলেন। ওকে, এখন দেখি আমরা যুক্ত। যে সমস্ত যুক্ত বর্ণ রয়েছে, যুক্ত বর্ণগুলোর ক্ষেত্রে আপনি যখন লিখবেন তখন প্রথম বর্ণটি ছোট করে এবং দ্বিতীয় বর্ণটি বড় করে লিখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, মুক্ত, মরিষিকার মু, ক, ত। এই যে প্রথম বর্ণটি ছোট করে দিলাম এবং দ্বিতীয় বর্ণটি বড় করে দিলাম। বাংলা একাডেমি বলছে যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণটি ছোট এবং দ্বিতীয় বর্ণটি বড় করে লিখতে হবে। এরপরে আমরা দেখি কার। এটা খুবই একটি সহজ নিয়ম। যে সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে রস্বইকার এবং দীর্ঘইকার মানে দুটোই শুদ্ধ, সে সমস্ত শব্দগুলোতে আপনি রস্বইকার ব্যবহার করবেন। যেমন বাড়ি, গাড়ি, শাড়ি, এরকম যতগুলো শব্দ রয়েছে, অর্থাৎ রস্বইকার দিয়ে লেখা যায়, দীর্ঘইকার দিয়ে লেখা যায়, সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন, রস্বইকার দিয়ে লেখায় বিধেয়। টি, পদাশ্রিত নির্দেশক বোঝাতে টি ব্যবহৃত হয়। যেমন লুকটি, লুকটি, গাছটি, এরকম যখনই আমরা নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করব তখনই কি হবে, টি ব্যবহার করতে হবে। সবশেষে হলো আনো। আনো প্রত্যয়ন্ত শব্দের শেষে, আমি আবার বলছি,
আনো প্রত্যয়ান্ত শব্দগুলোতে কি ব্যবহার করতে হবে? ওকার ব্যবহার করতে হবে। যেমন করানো, করানো, বলানো, এভাবে আপনি লিখতে পারেন খাওয়ানো। এভাবে মানে যতগুলো শব্দ এই নেমে পড়ে আপনি সবগুলোর ক্ষেত্রে ওকার ব্যবহার করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি যে তোমরা যদি একটু মনোযোগের সহিত যদি এই মনে রাখার কৌশলটি আয়ত্তে আনতে পারো, আমার বিশ্বাস 2 থেকে 3 মিনিটের বেশি সময় তোমাদের লাগবে না। বিলিভ করো এবং বাসায় বসে এই বাক্যটি লিখে নিজে মনে 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 একটু প্র্যাকটিস করো। আই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল। তো যাই হোক, যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে। সবশেষে বাসায় বসে চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নেই। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।